আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আবারও চলে আসলাম আমাদের রসায়নের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে, যেটাতে আমাদের আমাদের মেইনলি আমাদের ম্যাথ আছে। ঠিক আছে, রসায়নের মধ্যে আমাদের ম্যাথ আছে একটাই চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো এটার হচ্ছে আমরা প্রথমে জাস্ট থিওরিটা দেখে নিই। তাহলে চলো শুরু করি। আমাদের প্রথমে হচ্ছে আমাদের এখানে মোল নিয়ে একটা কথা বলা আছে। এক মোল জিনিসটা কি? আসলে মোল জিনিসটা হচ্ছে একটা সংখ্যার সাথে রিলেটেড। সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটার সাথে তুমি অণু, পরমাণু, আয়ন যাই লাগাও না কেন সেটাই এক মোল হবে। এতটি যদি তুমি যদি পরমাণু, এতটি ধরো তুমি সে ক্লোরিন পরমাণু লেখো, তাহলে এটার মানে হচ্ছে 1 মোল ক্লোরিন পরমাণু। এতটি যদি ক্লোরিন অণু লিখতা, ক্লোরিন অণু হয় তো, তাই না, Cl2 হয়, তাহলে 1 মোল ক্লোরিন অণু। এতটি ক্লোরিন আয়ন, বা যে এটা যদি দেই তাহলে 1 মোল ক্লোরিন আয়ন। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এটা জাস্ট এটাই মিনিং। ঠিক আছে, এখন আমরা এটা যদি গণনা করতে যাই, আবার একটা কাহিনী আছে যে আমরা H2O, এটার হচ্ছে আমাদের পারমাণু, এটার হচ্ছে গ্রামকে আমরা কিভাবে মোলে লিখি। ঠিক আছে, এটার হচ্ছে আমরা জানি পারমাণবিক ভর কত, 1, তাহলে 2, তাই না, হাইড্রোজেনের 1 আছে, তাহলে হাইড্রোজেন 2টা আছে, এই জন্য 2 প্লাস অক্সিজেনের হচ্ছে কত, 16, তাহলে এখানে হচ্ছে 18। এটা হচ্ছে কি 18 গ্রাম। তাহলে এই 18 গ্রাম পানি সমান হচ্ছে 1 মোল পানি। এটাও বোঝায়, এই জিনিসটাও মনে রাখবা। এটা দ্বারা তোমরা অন্যান্য এমসিকিউ সলভ করতে পারবা। আজকে যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি না, তাহলে আমরা আজকে সৃজনশীলে যাই। ঠিক আছে, এখান থেকে এইটুকুই আমাদের দেখা দরকার ছিল। এরপরে আমরা চলে আসি গ্যাসের মোলার আয়তন। তোমরা বইটা বের করো। ঠিক আছে, বই থেকে আমি প্রথমে তোমাদের একটু থিওরি পড়াই, তারপরে ওই রিলেটেড সৃজনশীলগুলো আমরা দেখিয়ে দিই। ওকে, তাহলে আমরা প্রথমে হচ্ছে 113 নম্বর পেজে চলে আসো। এখানে দেখো বলা আছে গ্যাসের মোলার আয়তন। এখানে যা লেখা আছে এই পৃষ্ঠারে যে প্রথম প্যারাটাতে, সবগুলোই তোমার পরীক্ষাতে আসবে। মানে আসবে বলতে গেলে কোনো না কোনো ইয়েতে আসবে। ঠিক আছে, কোনো না কোনো বোর্ডে আসবে। মোলার আয়তন কাকে বলে, তারপরে হচ্ছে প্রমাণ অবস্থা কাকে বলা হয়। ঠিক আছে, এগুলো আসবে। এখন আমাদের এখানে কি লাগবে, সূত্রটা লাগবে। এন সমান হচ্ছে, বা মোল সংখ্যা সমান হচ্ছে W/M। ডাব্লিউ কি, এর হচ্ছে ভর। ডাব্লিউ মানে ভর। ধরো আমি বললাম 5 গ্রাম হচ্ছে আমি সোডিয়াম ক্লোরাইড নিছি, তাহলে ওই 5 গ্রামটা হচ্ছে ভর। আর এম হচ্ছে আমাদের কি, আণবিক ভর। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, সোডিয়ামের কত 23, আর হচ্ছে ক্লোরিনের কত 35.5, তাহলে এই দুইটা মিলে যে 58.5 আই গেস হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, পারমাণবিক ভর। এইটা হচ্ছে এম। আর যেটা 5 গ্রাম বললাম ওটা হচ্ছে আমাদের ভর। তাহলে WM, আর একটা হচ্ছে V/22.4, আর হচ্ছে আমাদের N/N না, N/N। এন হচ্ছে আমাদের পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই Na, বা অ্যাভোগাড্রো নাম্বার, বা 6.023 ইন্টু 10⁻23। এটাও মনে রাখতে পারো, এটাই তোমাদের লেখা আছে যদিও, 10⁻23। এই সবগুলো যে এই একটা কি বলে, এই কয়েকটা হচ্ছে আমাদের সূত্র দিয়ে আমাদের ম্যাথ আছে। এই ম্যাথগুলো তোমাদের এই বইতেই দেওয়া আছে। আমি এগুলো শুধু শুধু করাচ্ছি না, আমরা ডিরেক্ট সৃজনশীলে যাব। ঠিক আছে, আমরা এরপরে আর একটু পড়িয়ে তারপরে আমরা সৃজনশীলে যাই। এখানে হচ্ছে আমাদের যে গ্রাম এককে দ্রব্যের ভর, মানে ডাব্লিউ সমান হচ্ছে SVM/1000, এই সূত্রটা দেখানো হয়েছে। কেন আমি জাস্ট তোমাকে একটু একবার লিখে দেই আর কি। ডাব্লিউ সমান হচ্ছে SVM/1000। এস হচ্ছে আমাদের কি, মোলারিটি। ঠিক আছে, মোলারিটি জিনিসটা কি, মোলারিটি হচ্ছে 1 লিটার দ্রবণে কতটুকু তুমি দ্রব্য ইউজ করছো, কত মোল দ্রব্য ইউজ করছো। যদি 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণ বলতেছি, এর মধ্যে যদি 1 মোল দ্রব্য ইউজ করো তুমি, তাহলে সেটা হচ্ছে মোলার দ্রবণ। ঠিক আছে, সিমিলারলি সেমিমোলার দ্রবণ আছে। তাহলে মোলার দ্রবণ, মোলার একটু এটা একটু দেখা দিই। মোলার দ্রবণে, মোলারিটি, মোলারিটি এস দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটি হচ্ছে 1। ঠিক আছে, তারপরে হচ্ছে সেমি মোলার দ্রবণ আছে। সেমিমোলার দ্রবণের মোলারিটি হচ্ছে আমাদের 0.5।
ডেসিমোলার দ্রবণ আছে, ডেসিমোলার দ্রবণ আছে, এইগুলা তোমার পরীক্ষার হলে যা মনে পড়বে, ঠিক আছে? যদি পরীক্ষাটা সুন্দর মতো, যদি তোমাকে এই যে এই প্রশ্ন দিয়ে দেখবা যে প্রচুর গ নাম্বারে ম্যাথ আছে, ঠিক আছে? গ নাম্বারে প্রচুর ম্যাথ দিছে, তোমার এস এর জায়গাতে সুন্দর মতো বলে দিবে সেমিমোলার দ্রবণ। তুমি জানোই না সেমিমোলার দ্রবণ কি, তোমাকে বলে দিছে এস এর মান কি 0.5, বাট তুমি জানোই না সেমিমোলার দ্রবণটা আসলে কি, তখন কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। ডেসিমোলার হচ্ছে আমাদের কি 0.1। সেন্টিমোলার, সেন্টিমোলারও যদি আসে, সেন্টিমোলার যদিও আসে না, সেন্টিমোলারও যদি আসে, তাহলে সেন্টি মানে কি, সেন্টি কিভাবে আসে, 100 সেন্টিমিটার 1 মিটার না, ওরকম এটার ক্ষেত্রেও সেন্টি মানে কি 100, মানে 1কে 100 দ্বারা ভাগ, 0.01। ক্লিয়ার? তাহলে এই কয়েকটা, এই চারটা জিনিস একটু মনে রাখিও, এটা আমাদের এর মধ্যে ছিল না, তাও আমি এস এস বুঝাইতে গিয়ে বুঝাই দিছি। ভি হচ্ছে আমাদের কি, ভি হচ্ছে আমাদের আয়তন, আয়তনটা হচ্ছে আমাদের এমএল এ হবে, আর মোলার, মোলার তো বোঝাই দিলাম। এম হচ্ছে আমাদের আণবিক ভর, আণবিক ভর যেমনে থাকে অমনেই হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের ওই যে H2O, পানির আণবিক ভর দেখাইলাম কত 18, ওই রকম আর কি, আর ডিভাইডেড বাই 1000। আর জি এ ডাব্লিউ থাকবে আমাদের কিসে, গ্রামে। যদি 1000 দিয়ে ভাগ না করতাম তাহলে কিসে থাকতো, কেজিতে। জিনিসটা মনে রাখিও, ঠিক আছে? আমাদের 1000 দিয়ে ভাগ করার কাহিনী হচ্ছে যে আমরা এই ডাব্লিউটাকে কেজিতে নিয়ে, সরি গ্রামে নিয়ে আসতেছি, এই জন্য। এরপরে আমরা হচ্ছে কিসে যাব, এটা রিলেটেড কিছু ম্যাথ আছে, ওটা ম্যাথ দেখবো আসলে গ। এখন ঘয়ের জন্য কিছু দেখে যাই। এখন এখানে একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্স পুরোটা তোমাকে আমি একটা প্রশ্ন দিয়ে বুঝাই দেবো, ঠিক আছে? এই সিকোয়েন্সটা হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুতি, মৌলের শতকরা সংযুতি, এটা থেকে আমাদের বের করতে আসতে পারে যে স্থূল সংকেত, স্থূল সংকেত, এবং এইটা থেকে আবার আমাদের বের করতে হতে পারে আণবিক সংকেত। আণবিক সংকেত, and then this is enough। এবার আবার আণবিক সংকেত থেকে আবার স্থূল সংকেতেও যাইতে পারে, ঠিক আছে? এই সিকোয়েন্সটা অনুযায়ী আমাদের কিছু ম্যাথ আসে, যে ম্যাথে যদিও এত এত বড় ম্যাথ থাকে আমাদের ঘয়ে সাধারণত, যে যোগের মৌলের শতকরা সংযুতি দেওয়া আছে, তুমি হচ্ছে আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আমাদের কি প্রথমে স্থূল সংকেতে আসতে হবে, তারপরে আণবিক সংকেতে। আবার কি কোনো একটা যৌগ দেওয়া আছে জাস্ট, ঠিক আছে? যৌগ থেকে যৌগে মৌলের শতকরা সংযুতি, এইটা প্রথমে আবার আনতে হবে, তারপরে কি আবার স্থূল সংকেত, তারপর আণবিক সংকেত, এরকম ভাবে। যদিও এটা দেওয়া থাকে না, যৌগে মৌলের শতকরা সংযুতি শুধুমাত্র দেওয়া থাকে। তো এই জিনিসটা হচ্ছে আমরা ডিরেক্ট প্রশ্ন সলভ করার মাধ্যমে আমরা শিখব। এক্স একটি হাইড্রোকার্বন, যাতে হাইড্রোকার্বন মানে কি, কার্বন আর হাইড্রোজেনের মিশ্রণ হয়েছে, আর কোনো কিছু নাই, ঠিক আছে? যাতে হাইড্রোজেন এবং কার্বনের শতকরা সংযুতি দেওয়া আছে 7.69% এবং 92.31%। ওয়াই অপর একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 78। ওকে, এক্স এবং ওয়াই এর স্থূল সংকেত একই। আচ্ছা ঠিক আছে, এক্স হচ্ছে আমাদের কিন্তু একটা যৌগ, মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এক্স যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে আমাদের একটু আগে দেখাইলাম কি, শতকরা সংযুতি থেকে স্থূল, স্থূল থেকে আণবিক, তাই তো? তাহলে আমরা হচ্ছে এখানে কি কি দেওয়া আছে, এক্স এর হাইড্রোজেনের শতকরা সংযুতি আমাদের দেওয়া আছে, মানে এটা গ নাম্বার। হাইড্রোজেনের শতকরা সংযুতি দেওয়া আছে 7.69%, আর কার্বনের শতকরা সংযুতি দেওয়া আছে 92.31%, 92.31%। এবার প্রথমে আমরা কি করব, সবগুলো এই প্রতিটাকে মানে আমাদের কি প্রথম ধাপ, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত জাস্ট আমরা প্রথমে বানাচ্ছি। তাহলে আমরা কি করব, হাইড্রোজেনকে, হাইড্রোজেনের শতকরা সংযুতিকে আমরা তার ভর দিয়ে, তাদের নিজস্ব আণবিক ভর দিয়ে, পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে কত আসে, 7.69। কার্বনের হচ্ছে আমাদের আণবিক ভর কত, 7 এখানে হচ্ছে প্রথমত শতকরা সংযুতি 92.31 ডিভাইডেড বাই তার আণবিক ভর হচ্ছে আমাদের কত, কার্বন 12, তাই না? 12 দিয়ে যদি ভাগ করি আমাদের কত আসবে, আমরা হচ্ছে ডিরেক্ট প্রশ্নের উত্তর দেখিব, হ্যাঁ উত্তর দেখে বসাই দিই। 12 দিয়ে ভাগ করলে আসে 7.69। আচ্ছা, দুইটা সেম আসছে। আরেকটা, এটা হচ্ছে আরেকটা করাইলে ভালো হইতো তোমাদের, যে দুইটা আলাদা আলাদা আসলে কি হয়।
এখন দুইটা ধরো ধরো আলাদা আলাদা আসছে, এর মধ্যে ছোট ধরো এটা, ছোটটা দিয়ে সবগুলাকে ভাগ করতে হবে। আশা করি বুঝতে পারছো যে দুইটা ধরো আলাদা আলাদা আসছে, এটা ধরো 4 আসছে, এটা ধরো 2 আসছে, তাহলে এই 2 দিয়ে আমি এই 4 কেও ভাগ করব 2 দিয়ে, এই 2 কেও ভাগ করব 2 দিয়ে, তাহলে এটা আসলো কত 2, এটা আসলো কত 1, তাহলে হাইড্রোজেনের পাশে 2 লিখবো, কার্বনের পাশে 1 লিখবো, এইভাবে আসে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে যেহেতু সেম সেম চলে আসছে, এবার আমরা নেক্সটে আমরা আবার কি করব, এবার যেটা যেহেতু দুইটা একই আসছে, এবার এই 7.69 কে এই 7.69 দিয়ে ভাগ করব, মানে ছোটটা দিয়ে সবগুলোকে ভাগ। 7.69 কার্বনের ক্ষেত্রে 7.69 ডিভাইডেড বাই 7.69, তাহলে এটার ক্ষেত্রে আসে 1, এটার ক্ষেত্রে আসে 1, অতএব স্থূল সংকেত হচ্ছে C1H1। শেষ। এই হচ্ছে আমাদের স্থূল সংকেত বা সিএইচ আর কি, এটা আমরা মুছি। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা তোমরা দেখো। খ নাম্বার প্রশ্ন বলছে যে এক্স এবং ওয়াই যৌগদ্বয়ের স্থূল সংকেত একই হলেও গাঠনিক সংকেত ভিন্ন। স্থূল সংকেত গাঠনিক সংকেতে চলে গেছে, এবং ওয়াই এর হচ্ছে স্থূল সংকেত কিছু দেওয়া আছে। আচ্ছা, ওয়াই অপর একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর দেওয়া আছে, বাট কি করছে স্থূল সংকেত একই, তাহলে এক্স মৌলটাও কি, এক্স মৌলটাও হচ্ছে সিএইচ, ওয়াই মৌলটা যেটা আছে এটাও হচ্ছে কি সিএইচ। বুঝতে পারছো? তাহলে বাট এটার কি হয়ে গেছে, দুইটার আণবিক ভর আলাদা, তাই তো? এখানে একটা হাইড্রোকার্বন যার ওয়াই এর আণবিক ভর দেওয়া আছে, তাই তো? দেখো, আণবিক ভর যদি দেওয়া থাকে তাহলে ওয়াই মৌলটার আমরা কি বের করতে পারবো, ওয়াই মৌলটার আরেকটা সূত্র আর কি, এখানে হচ্ছে আমাদের আণবিক ভর স্থূল সংকেত থেকে আণবিক ভর আণবিক সংকেত বের করতে পারবো না আমরা, আণবিক সংকেত বা আণবিক সংকেত, তাই তো? আণবিক সংকেত, আণবিক সংকেত, আণবিক ভর বা না আণবিক সংকেত বলে রে, আণবিক ভর বলা হয়, সরি, আণবিক ভর সমান হচ্ছে স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর ইনটু এন, এটা হচ্ছে গুণ এন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের এন এর মানটা আমাদের বের করে কি করব, আণবিক ভর সমান স্থূল সংকেতের ভর ইনটু ওখানে বসাই দিব আর কি। আর আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আণবিক ভর, আণবিক ভরটা হচ্ছে এটা, আণবিক ভর সমান হচ্ছে সিএইচ স্থূল সংকেত ইনটু এন, এইটা আর কি বোঝানো হয়েছে। দেখো, আণবিক ভর সমান হচ্ছে সিএইচ ইনটু এন, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? বা আণবিক সংকেত, এটা সমান হচ্ছে আণবিক সংকেত, আরে ভাই গেছি তো, আণবিক সংকেত সমান হচ্ছে স্থূল সংকেত ইনটু এন। তাহলে এন এর মান কি হবে, আণবিক ভর, আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর। এখন আমাদের দেওয়া আছে আণবিক ভর কত, 72 না 78, 78, আর আমাদের স্থূল সংকেতের ভর কত বলো তো, কার্বন 12 আর হাইড্রোজেন 1, 13, তাহলে 78/13, এইটা হচ্ছে আমাদের কি এন এর মান। তাহলে 3 13 39, 4 13 52, 5 13, 6 13, 5 6 6 13 78। ওকে, এখন আমরা জাস্ট এন এর জায়গাতে বসাই দিব। অতএব আণবিক সংকেত, আণবিক সংকেতটা হচ্ছে আমাদের কি হবে, সিএইচ, আর এখানে হচ্ছে কি 6, এন এর জায়গাতে 6, অতএব C6H6। এখন এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এটা আমাদের মুখস্থ রাখা লাগবে বলতে গেলে, এটা আমরা এই প্রশ্ন থেকে বের করে আনতে পারবো না, এটা আমাদের মাথায় থাকতে হবে, ঠিক আছে? এখন সিএইচ, দুইটা মৌলের হচ্ছে, দুইটা যৌগের হচ্ছে সেম স্থূল সংকেত থাকতে পারে। একটা হচ্ছে এই যে আমরা বের করলাম যে কোনটা ওয়াই কোনটা এক্স কোনটা, এটার জন্য আমরা ওয়াই বের করলাম যে বেনজিন, ঠিক আছে? বা C6H6, এটাকে বলা হয় বেনজিন। তো এইটার হচ্ছে গাঠনিক সংকেত কেমন, C6, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। আর এই যে এক্স সিএইচ আরেকটার ক্ষেত্রে শুধুমাত্র হয়, সেটা হচ্ছে ইথাইন। আমরা জীবাশ্মতে অধ্যায়ে পড়ছি না, জীবাশ্ম অধ্যায় আমি যদিও পড়াই নাই, জীবাশ্ম অধ্যায়ে তোমরা পড়বা, এটা জীবাশ্ম অধ্যায় থেকে কিছুটা কপি করা বা কিছুটা পার্ট জীবাশ্ম অধ্যায়ের। এটা হচ্ছে আমরা জানি C2H2 হয়, বা এইভাবে হয় CH ডবল বন্ড CH, এইটা হচ্ছে আমাদের যে কি বলে ইথাইন, এটাকে বলা হয় ইথাইন।
সরি সরি সরি, CH, এখানে হচ্ছে 1 2 3, আচ্ছা 4, এখানে হচ্ছে 3টা বন্ড হয়। যেহেতু এটা কেমন হয় জানো, এটার হচ্ছে গাঠনিক, আচ্ছা এটার গাঠনিক সংকেত আমরা পরে আসি, এইটার গাঠনিক সংকেতটা আগে দেখে নিই। এখানে আমাদের কি কার্বন 6টা, তাহলে 6টা কার্বন আগে একসাথে দিয়ে দেই। 6টা কার্বন একসাথে দিতে হলে আমাদের এমনি আনতে হবে, আশা করি দেখতে পারতেছো, 1 2 3 4 5 6। এখন এখানে আমাদের হচ্ছে একটা করে বন্ড, একটা একান্তর বন্ড দিতে হবে আর কি। এইটা হচ্ছে আমাদের এই, এবার দেখো তো প্রতিটাতে আমাদের কয়টা, এর কয়টা বাহু হাত, 3টা হাত, এর কয়টা হাত, 3টা হাত, এর 3টা, এর 3টা, এর 3টা, তাহলে একটা হাত কি বাকি থাকে না, 4টা হাত যেহেতু কার্বনের, তাহলে একটা হাত হচ্ছে এই যে হাইড্রোজেন, প্রতিটাতে একটা করে, এই একটা হাত নিয়ে নিচ্ছে আর কি হাইড্রোজেন। তাহলে একটা হাত যদি হাইড্রোজেন নিয়ে নেয়, তাহলে এই হচ্ছে আমাদের বেনজিন। এটা গেল। আর এইটার ক্ষেত্রে কি হয় জানো, কার্বনের আমরা জানি 4টা হাত, তাই তো। এখন এইখানে একটা হাতে তো আমার হাইড্রোজেন আছে, আর 2টা হাত কি হয়েছে জানো, আর 2টা হাত এইখানে চলে আসছে, এই 2টা হাত এখানে চলে আসছে, এই জন্য দেখো এর এই যে 4টা হাত, এরও কয়টা, 1 2 3 4টা হাত, আর এখানে হাইড্রোজেন CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে ইথাইল আমাদের। তাহলে এখানে আমাদের একটা জিনিস হয়ে গেল যে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত, একটা প্রশ্নের মধ্যে আমাদের কভার হয়ে গেছে। এইবার আমরা নেক্সট, আজকে আমরা খুবই সীমিত পরিমাণে ইয়ে পড়াবো, কারণ আমাদের হচ্ছে এইটা একটা পার্ট গেল, আরেকটা পার্ট হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়কের পার্ট, ঠিক আছে। লিমিটিং বিক্রিয়কটাও এখন বুঝাবো। তারপরে সমতা, মৌল ও সমীকরণ, রাসায়নিক সমীকরণ, এগুলো আমাদের আমার মনে হয় না বোঝানো লাগবে এক্সট্রা করে, কারণ এগুলো তোমরা অলরেডি বুঝে আসছো, কারণ এতদিন পড়াশোনা যেহেতু করছো। রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ, রাসায়নিক বিক্রিয়া পড়ানোর দরকার নাই, এটা জাস্ট পড়ে নেওয়ার দরকার আছে, তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। সমতাকরণ কেমনে করে, সমতাকরণ আচ্ছা দুই একটা করে দেখাই দিই, ঠিক আছে। এখানে আমাদের বইয়ে যেটা দেওয়া আছে এটাই আমি হচ্ছে বুঝাই দিই। ম্যাগনেসিয়াম প্লাস HCl দেওয়া আছে, তারপরে হচ্ছে MgCl2, MgCl2 প্লাস হচ্ছে হাইড্রোজেন, প্রতিটার সামনে একটু জায়গা রাখতে হবে, এখানে আমরা জায়গা রাখি নাই, HCl। প্রথমে আমরা দেখব এখানে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম দেখলাম একটা একটা, কিছু করার দরকার নাই। এখানে একটা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে আমার 2টা লাগবে, 2টা সামনে দিয়ে দিলাম, 2টা সামনে দেওয়াতে 2টা ক্লোরিন হয়ে গেল, 2টা ক্লোরিন হয়ে গেল, মিলে গেল, শেষ। বুঝতে পারছো, এইটাই আর কি। এইটা তারপরে হচ্ছে আমাদের, আচ্ছা অন্যগুলো আমাদের প্রশ্ন করতে করতে সামনে আসলে ওগুলো দেখবো আমরা। এখানে কুমিল্লা বোর্ড 2025 আসছে যে প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন নির্ণয় করো। বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে, তাই না। এখানে কি দেওয়া আছে, অ্যামোনিয়া গ্যাস দেওয়া আছে, অ্যামোনিয়ার সংকেত মনে রাখতে হবে। অ্যামোনিয়া হচ্ছে আমাদের কি NH3, এখানে দেওয়া আছে, তার হচ্ছে ডাব্লিউ এর মান দেওয়া আছে 34 গ্রাম। বলছে যে গ্যাসের আয়তন কত, তাই তো, ভি এর মান বের করতে বলছে। এখন আমরা জানি এন সমান W/m সমান V/22.4। এখন আমরা যদি এটা কেটে দেই, তাহলে দেখো তো আমাদের এখানে সবই দেওয়া আছে না, এটা হচ্ছে 34, নিচে হচ্ছে এম এর মান কত আমরা বের করতে পারবো না, নাইট্রোজেনের হচ্ছে কত 14 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 3, তাহলে কত 17, তাহলে এটা হচ্ছে 17 V/22.4। তাহলে এইটা আমাদের আসে কত, আমাদের ক্যালকুলেটরটা নর্মাল ক্যালকুলেটরটাই কাছে আছে, এটা দিয়ে করি, 34 গুণ হচ্ছে 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 17, 44.8। এটা হচ্ছে আমাদের ভি এর মান 44 পয়েন্ট, কি বললাম 44.8 লিটার, 8, এটা হচ্ছে লিটার। এইটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের যেখানে গাইড টাইড আছে এগুলোতে হচ্ছে তোমার অন্যান্য ভাবে মানে হচ্ছে কি বলে, এটার নাম এটা ঐকিক নিয়মে করে দেওয়া থাকে, আমার ওটা ভাল লাগে না, আমি এই নিয়মে করার ট্রাই করছি আর কি, ঠিক আছে। এই নিয়মে আমি করে অভ্যস্ত, বা এই নিয়মে আমার ভাল লাগে। এখন তুমি যদি শিখে থাকো অলরেডি যে ভাইয়া আমি ওই নিয়মে করি, তাহলে আমি আশা করি তুমি ওই নিয়মেই করবা, ঠিক আছে। এই নিয়মে এই পরীক্ষার আগ দিয়ে এসে কোনো এক্সট্রা নিয়ম শেখার দরকার নেই। বাট যারা নতুন শিখতেছো তারা আশা করি এই শর্ট নিয়ম বলতে গেলে কি বইয়ের দেওয়া আছে, তাই না, এটাকে শর্টকাট বলা যায় না, এই নিয়মটাতে করলে বেস্ট হয়। তারপরে আছে উদ্দীপকের বিক্রিয়া একটি বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক বিশ্লেষণ করো। লিমিটিং জিনিসটা এখন কি, আগে আমরা প্রশ্নটাকে দেখি যে নাইট্রিক অ্যাসিড বা HNO3 আছে এক জায়গাতে, এক জায়গাতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে।
একটা হচ্ছে আমাদের দুইটাই হচ্ছে 200 ml এর নেওয়া আছে। HNO3 তে আমাদের মোলারিটিটা দেওয়া আছে 0.2 মোলার, আর কার্বন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 3 গ্রাম দেওয়া আছে। ওকে, এখন আমাদের হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং এখন কি হয়েছে, এখানে কাহিনীটা হচ্ছে যে উদ্দীপকের বিক্রিয়া হচ্ছে, এ দেখো একটা কোটেশন দিয়ে দেওয়া আছে যে থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে এ পাত্রের দ্রবণের সাথে বি পাত্রের দ্রবণের বিক্রিয়া সম্পন্ন করা হলো। এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে, যে দুইটা একসাথে ঢেলে দিছি। অতএব আমরা প্রথমে কোনো কথা বাদ দিয়ে এটার সমীকরণটা লিখে ফেলবো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HNO3। এবার এটা থেকে আমাদের হচ্ছে কি করতে হবে, ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশনটা কেমন হবে, এটা পজিটিভ, এখানে নেগেটিভ কোনটা, NO3, তাই তো, NO3 হচ্ছে এখানে নেগেটিভ, তাহলে ক্যালসিয়াম NO3 Ca2NO3 হবে। কারণ এখানে দেখো তো এক, এখানে এক গেছে, NO3 একটা কি যৌগমূলক, এই জন্যই বলছিলাম যে গত ক্লাসে যে যৌগমূলকটা দেখে রাখতে হবে। তাহলে যৌগমূলক NO3 এর হচ্ছে আমাদের কি বলে যোজনী হচ্ছে 2, সরি 1, আর ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে ক্যালসিয়ামের যোজনী 2টা এখানে বসবে, তাই তো, এটা আসলো। এবার হচ্ছে হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন মিলে কি করে আমরা জানি, তাই তো, H2O। আহা, লেখাতে প্রচুর ভুল হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, সমতা করতে হবে। সমতা না করলে আমরা এই ইকুয়েশনটা কাজে লাগিয়ে কোথায় কত গ্রাম লাগবে এটা বলতে পারবো না। ওই যে বলছি না 1 মোল 2 মোল 3 মোল পড়ছিলাম না, ওইগুলো এখন কাজে লাগবে। এখন এখানে ক্যালসিয়াম কয়টা, একটা, এখানে ক্যালসিয়াম কয়টা, একটা। ওকে, হাইড্রোক্সাইডে আমরা পরে যাই, নাইট্রাইটে আসি। এখানে NO3 কয়টা, একটা, এখানে NO3 কয়টা, দুইটা, অতএব এখানে আমার 2 দেওয়া লাগবে, চোখ বন্ধ করে দিয়ে দিলাম। হাইড্রোজেন কয়টা হয়ে গেল, 2টা হয়ে গেল, এখানে 2টা, এখানে কয়টা, 2টা, তাই তো, এখানে দেখো ওই এইচ এর নিচে কি 2টা, অক্সিজেনও 2টা, হাইড্রোজেনও 2টা, তাহলে এখানে কয়টা, 4টা হাইড্রোজেন, তাহলে এখানে কয়টা, 2টা হাইড্রোজেন, তাহলে এখানে এই যে 2 দুগুণে 4টা হাইড্রোজেন হয়ে গেছে। এবার আমরা অক্সিজেনটা মিলাই নেই, অক্সিজেন এখানে কয়টা, 2টা, 2, আর এখানে হচ্ছে কত, 3 দুগুণে 6, 6 7 8টা, এখানে হচ্ছে কত, প্রথমে হচ্ছে 2টা আছে, 2টা, 3 দুগুণে 6, 6 7 8টা, আমাদের সমতা হয়ে গেছে, ঠিক আছে, সমতা হয়ে গেছে। এখন আমাদের এগুলা সবগুলার আণবিক ভর বের করতে হবে। সবগুলার আণবিক ভর বের করতে পারবা না। ক্যালসিয়ামের আণবিক ভর কত, 40, তারপরে হচ্ছে আমাদের অক্সিজেনের কত, 16, হাইড্রোজেনের কত, 1, নাইট্রোজেনের 14, এরকম করে সবগুলোর কি যোগফল করতে হবে। এখানে ধরো কত, 40 প্লাস 16 প্লাস হচ্ছে 16 আর 1 কত, 17 গুণ 2, মানে এখানে হবে 40 যোগ 17 গুণ 2, এটা যা আসবে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সরি ভর আর কি, ঠিক আছে, আণবিক ভর বলা হয়। আর এখানে আমাদের কি হবে জানো, এখানে হবে, এখানে হাইড্রোজেন তো 1 প্লাস নাইট্রোজেন কত, 14 প্লাস হচ্ছে অক্সিজেন কত, 16 ইন্টু 3, এইটা হচ্ছে আমাদের কি শুধুমাত্র নাইট্রিক অ্যাসিডটা, এটার সাথে আমাদের 2 গুণ দিতে হবে। 2 গুণ দিয়ে যেটা আসবে সেটা আমাদের গ্রামে লিখতে হবে। আচ্ছা, আমি এটা আমাদের সময় নষ্ট না করে আমি জাস্ট একটা লিখে দিই। ওকে, এটা আমরা লিখে দিচ্ছি পুরোটা। 2HNO3 হবে আমাদের 126 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, আমি কিন্তু বলে দিছি যে কিভাবে কোনটা বের করব, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এটা বের করতে, আচ্ছা হবে না। এখন আমরা এখান থেকে কি করব, যে ঐকিক নিয়মে করব, যে এখানে কোনটা লিমিটিং বিক্রিয়ক। দেখো 74 গ্রাম নিলে আমাদের 74 গ্রাম বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, এইটা নিয়ে আমরা শুরু করতে পারবো। এখন আমরা আগে আমাদের প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি দেওয়া আছে, যে 200 ml দেওয়া আছে, 0.2 মোলার দেওয়া আছে। এখন তাহলে আমাদের গ্রামটা বের করতে হবে। দেখো একটার গ্রাম, আমার একটার ওয়েট দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট দেওয়া আছে, কিন্তু আমাদের ওয়েট দেওয়া নাই কার, নাইট্রিক অ্যাসিডের ওয়েট বের করার সূত্র আমরা জানি না, W সমান SVM ডিভাইডেড বাই 1000, এটা দিয়ে আমরা বের করব। তাহলে প্রশ্ন W সমান নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে HNO3 এর ক্ষেত্রে আমাদের ডাব্লিউটা বের করতে হবে মেইনলি আর কি, SVM ডিভাইডেড বাই 1000। তাহলে মোলারিটি হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে, 0.2 মোলার, 0.2, এই যে এখানে বললাম যে 0.2 দেওয়া আছে, যদি এখানে দেওয়া থাকতো সেমিমোলার দেওয়া থাকলে 0.5 দিয়ে গুণ করতে হতো, ঠিক আছে। ভি আমাদের দেওয়া আছে 200 ml, তাহলে এটা হচ্ছে আমাদের কি 200 ml। আর এম এর মান, নাইট্রিক অ্যাসিডের এম এর মান কত, আমাদের নাইট্রিক অ্যাসিডের এম এর মান হচ্ছে আমাদের কি বলে 63। আমি এগুলো
এক্সট্রা করে আর বের করতেছি না, ঠিক আছে, বের করলে অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে এইটা করলে আমাদের আসে 2.52 গ্রাম। ওকে, এখন আমাদের এইটা হচ্ছে আমাদের মেইন কাহিনী, যে নাইট্রিক অ্যাসিড আছে আমাদের কত, 2.52 গ্রাম। এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা তুমি লিখতে পারো, ঠিক আছে, পজ করে লিখে নাও, আমরা সময় নষ্ট না করি। এখন আমাদের দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের 3 গ্রাম দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের 2.52 গ্রাম দেওয়া আছে। এখন কাহিনী হচ্ছে, দেখো তো কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে, আমরা দেখে মোটামুটি বলে দিতে পারতেছি, বাট আমরা এটা কি করব, জাস্ট করব, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি যে ধরো একটা, এটাও বের করতে পারি, ওইটাও বের করতে পারি, যে কোনো একটা ইচ্ছা, যেটা ইচ্ছে সেটা বের করতে পারি। ধরো এখানে লিখতে পারি 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126 গ্রাম HNO3 এর সাথে। এটা হচ্ছে আমাদের মেইন একটা লাইন। এই লাইনটা লেখার জন্যই আসলে আমরা এই কি বলে বিক্রিয়াটা করছি, ঠিক আছে, এই বিক্রিয়া করছি, তারপরে সমতা করছি, এই লাইনটা লেখার জন্য এই লাইনটা লিখলাম। লিমিটিং বিক্রিয়ক, আচ্ছা লিমিটিং বিক্রিয়ক মানে কি, এটা কি বলতেছি আমি, বলছি কিনা মনে নাই। লিমিটিং বিক্রিয়ক যেটা হচ্ছে লিমিট হয়ে আছে, যেটা মানে যেটা ধরো এ হচ্ছে দেওয়া আছে 2.52 গ্রাম, ঠিক আছে, এ বিক্রিয়া করতে পারে হচ্ছে ধরো 4 গ্রামের সাথে, বাট এখানে আছে কয় গ্রাম, 3 গ্রাম, এর জন্য এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, মানে যেটা কম থাকবে, যেটা কি থাকবে, কম থাকবে। আমার একটা টিচার আছে বুঝছো, আমি হচ্ছে পড়াশোনা করছি তো আমাদের গ্রামে, তো গ্রাম হচ্ছে আমার রাজশাহীর একটা গ্রামে আমি হচ্ছে পড়াশোনা করছি। তো ওখানকার একটা টিচার আমাকে বলছিল যে এই লিমিটিং বিক্রিয়কটা কেমনে বুঝাইছিল, আমি নাইন কি 10-এ এটা পড়ছি, 9-এই হয়তো, হ্যাঁ 9-এই তো থাকতে 6 পড়ছিলাম, যে বলছিল যে তুমি যখন খাইতে যাও, খাইতে গেলে বিয়ে বাড়িতে খাইতে গেলে আমাদের মাংসটা লিমিটেড থাকে না, ভাত যত ইচ্ছা দেয়, বাট মাংস কি একবারই দেয়। যদি হচ্ছে মানে সেই লেভেলের না হয়, তোমার হচ্ছে মাংস চাইলে পাওয়া যায় না, সচরাচর পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে লিমিটিং জিনিসটা কি আমাদের, তাহলে ওই হিসেবে আমার ভাত নিতে হবে, যে যতটুকু আমার কি বলে গোস্ত দিবে, সেই হিসেবে আমি ততটুকু ভাত নিব। যদি আমি বেশি ভাত নিয়ে নিই তাহলে কিন্তু মজা পাবো না, খালি ভাত খাইয়ে যাচ্ছি। তো এইটা দিয়ে বুঝাইছিল যে যেটা কম থাকবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের 1 গ্রামে আমরা বের করব, মানে ঐকিক নিয়ম মোটামুটি 1 গ্রামে আমাদের কি 126 ডিভাইডেড বাই 74। আমি এত লিখতেছি না। তাহলে আমাদের এখানে কত দেওয়া আছে, এখানে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 3 গ্রাম। 3 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তাহলে 126 ইন্টু 3 ডিভাইডেড বাই 74। এটা প্রতিটা আমাদের ইয়ার সাথে মিলতে নাও পারে, ঠিক আছে, যেমন এটার সাথে মনে হয় মিলে নাই, হ্যাঁ এটার সাথে মিলে নাই। তাহলে আমরা হচ্ছে 126 ইন্টু 3 ডিভাইডেড বাই, আমাদের এটা কিন্তু মান কিন্তু দুই ভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে। এটা আমাদের আসতেছে 5.0108 5.108 গ্রাম HNO3 এর সাথে। এখন একটু কাহিনী দেখো, 3 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমার উপস্থিত আছে অলরেডি, সে বিক্রিয়া করতে পারে কার সাথে, 5 গ্রাম 5.108 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। কিন্তু আমার নাইট্রিক অ্যাসিড আছে কত গ্রাম, 2.52 গ্রাম। বিক্রিয়া হবে বলতো, যে এ 3 গ্রাম বিক্রিয়া করতে হইলে আমার নাইট্রিক অ্যাসিড লাগবে 5 গ্রাম, কিন্তু আমার আছে 2.52 গ্রাম। তাহলে 2.52 গ্রামে আসে কি নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে যাবে না, নাইট্রিক অ্যাসিড কি এর অল্প একটু এর সাথে মানে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। তাইলে আমাদের লিমিটিং বিক্রিয়ক মানে কম আছে কোনটা, নাইট্রিক অ্যাসিড, তাই না। তাহলে অতএব এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটাই তো বলছে যে লিমিটিং বিক্রিয়ক কোনটা, তাই না। প্রশ্নটা দেখো যে লিমিটিং বিক্রিয়ক বিশ্লেষণ করো, তাহলে এখানে হচ্ছে একটি বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক, সেটা হচ্ছে কে, HNO3। মানে আবারও বলতেছি লিমিটিং বিক্রিয়ক মানে কি, যেটা কম পরিমাণে থাকবে, যেটা আমাদের রিকোয়ারমেন্ট ফুল করতে পারবে না। 3 গ্রাম বিক্রিয়া করতে পারে 5 গ্রামের সাথে, কিন্তু এখানে সে আসে দেখে যে 2.5 গ্রাম মানে 2.5 গ্রাম আছে, তারপরে আর নাই। তাহলে কে আছে, কে কম আছে, নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্নতে আমরা যাই। 9 হচ্ছে আমাদের দেওয়া আছে, প্রথম দুইটা বিকার দেওয়া আছে। প্রথম বিকারে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। দ্রবণের মধ্যে আমাদের কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 20 গ্রাম, মানে আমাদের ভি এস, আচ্ছা ঘনমাত্রা, বাট এটা আবার লাগে, W সমান SVM বাই 1000, S সমান হচ্ছে কি 1000 W ডিভাইডেড বাই MV।
1000, ডাব্লিউ কত দেওয়া আছে 20 গ্রাম, এম এর মান কত সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? সোডিয়ামের হচ্ছে 23 প্লাস 16 প্লাস 1 এম ইন্টু ভি দেওয়া আছে 550 ml। এটা ক্যালকুলেট করো, তাহলে আমাদের কি মোলারিটি পেয়ে যাবা, বা আমাদের ঘনমাত্রা পেয়ে যাবা। ঘনমাত্রা মোলারিটি সেম কাহিনী, ওকে, 0.91 আসবে। এরপরে ঘ নাম্বার, উভয় বিকারের দ্রবণ একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। আচ্ছা, প্রকৃতি বিশ্লেষণ করো, এইটা হচ্ছে আমাদের সেম আগেরটার মতন। তাহলে ওখানে কি হবে, একটা আমরা কি দেখছিলাম, লিমিটিং বিক্রিয়ক মানে কোনটা, যেটা কম থাকবে। এখন যেটা বেশি থাকবে, ধরো একটা ক্ষার আর একটা হচ্ছে অ্যাসিড তুমি বিক্রিয়া করাইছো। এই বিক্রিয়া করানোতে এখন তোমার ধরো ক্ষারটা বেশি থেকে গেছে, ঠিক আছে, ধরো একটা লিমিটিং বিক্রিয়ক ক্ষার বের হয়েছে, লিমিটিং বিক্রিয়ক, তাহলে কি হয়ে যাবে, অ্যাসিড বেশি আছে মানে কি দ্রবণটা অ্যাসিডিক আছে, আর ধরো অ্যাসিড কম আছে মানে অ্যাসিড হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক, বাট ক্ষার বেশি আছে, তাহলে ক্ষার আমাদের কি ওই দ্রবণটা কি হবে, ক্ষারীয়। এইটা জাস্ট আমার বের করা, ঠিক আছে। এটা আমরা যদি হচ্ছে এটা আমি ডিরেক্ট দেখে বসাই দিচ্ছি, ঠিক আছে। আমি আর কোনো রেস্ট নিচ্ছি না বলতে গেলে আমি আর ওভাবে করে করে দেখতেছি না, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4 প্লাস এখানে হচ্ছে Na2SO4 প্লাস হচ্ছে 2H2O, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কত 40 দুগুণে 80, আর এটা হচ্ছে আমাদের কি 98, এটাই তো হওয়ার কথা। এটা কি আছে অমনে দেওয়া নাই, যাই হোক বাদ দাও। আচ্ছা, এরা হচ্ছে মোল দিয়ে করছে। আচ্ছা ঠিক আছে, মোল দিয়ে যদি করে, 1 মোলের সাথে এর 2 মোল, এর কয় মোলের সাথে, এই যে সামনে যেটা থাকবে এটা কিন্তু মোল, ঠিক আছে, এর সামনে কিছু নাই মানে 1 আছে, এটা হচ্ছে আমাদের মোল। 2 মোল বিক্রিয়া করে 1 মোলের সাথে, এভাবেও ইউজ করা যায়, ঠিক আছে। আমাদের এখানে যেহেতু এই যে মোল বের করছি না আমরা 0.204 মোল, আচ্ছা এখানে আমরা বের করি নাই, যেহেতু বের করি না আমরা এটা দিয়ে করি, আমরা যেহেতু আমাদের ইয়েতে আলাদাভাবে দেওয়া আছে, ঠিক আছে। এটা গ্রাম দিয়ে করতে পারি কারণ এখানে আমাদেরকে গ্রাম দেওয়া আছে আদৌ। আচ্ছা 1 মিনিট, ও একটার গ্রাম দেওয়া আছে আর একটার গ্রাম আবার বের করতে হবে। H2SO4 এর গ্রাম আমরা বের করি, WH2SO4, H2SO4 এর আমরা আবার বের করি। বইয়ে এক ধরনের, গাইডে একরকম ভাবে করা থাকবে, তুমি আরেক রকম ভাবে বের করবা। এটাই এই প্রশ্নে আমাদের কি কোনো উত্তর মিলামিলির কাহিনী নাই, ওরা মানে দুইটা উত্তর হবে, একটা তুমি যেভাবে করছো ওইভাবে যদি মিলে তাহলে সেম থাকবে, বাট তুমি যদি আলাদাভাবে করো আলাদা প্রশ্ন আসবে, আলাদা উত্তর আসবে আর কি। SVM/1000। আমাদের H2SO4 এর S হচ্ছে আমাদের কত, S হচ্ছে আমাদের 0.816, এটা একটু করেই দেখি তাইলে। ভি আছে 250 ml, 250 ml। আচ্ছা এই যে ml এ নিচ্ছি মনে রাখতে হবে, এটা কি গ্রামে নিচ্ছি, এটা গ্রামে আসতেছে, এই জন্য এটা মনে রাখতে হবে। কোনোটা কিন্তু আবার এটা লিটারে নিলা, এটা আবার কেজিতে, এইটা ঠিক আছে, বাট এটা লিটারে নিলা এটা গ্রামে নিলা তাহলে কিন্তু মিলবে না, এই জিনিসটা মনে রাখিও। H2SO4 এর হচ্ছে 98 গ্রাম, এটা হচ্ছে 1000, এটা কত আসে আমাদের ম্যানুয়ালি দেখতে হবে। 0.816 ইন্টু 250 ইন্টু হচ্ছে 98 ডিভাইডেড বাই হচ্ছে 1000, তাহলে আসে হচ্ছে 19.99992। এটা হচ্ছে আমাদের কি এত গ্রাম, ঠিক আছে, ওইটা 20 গ্রাম, এটা আছে কত 19.992 গ্রাম। এটা একটু লিখে দিতে হবে, 19.992 গ্রাম। 2 গ্রাম কি আছে H2SO4, ওকে। এটা আমাদের দেওয়া আছে, এত গ্রাম H2SO4 আর 20 গ্রাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা লিখি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে, তাই না? তাহলে আমাদের 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98/80, আর এখানে আসে 19.992 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 98 ইন্টু 19.992 ডিভাইডেড বাই 80, তাহলে এটা আসে 19.992 ইন্টু 98 ডিভাইডেড বাই 80। বাংলা ইংলিশ বলে শেষ করে দিচ্ছি, বাংলিশ এত গ্রাম H2SO4 এর সাথে। তাহলে দেখো তো, যেটা আমাদের দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সরি এটা কি করলাম আমি, 1 মিনিট ভুল হয়েছে আমার, এটা আসলে ভুল হয়েছে। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড তো দেওয়া আছে 20 গ্রাম,
সোডিয়াম হাইড্রোক্সাইড কত দেওয়া আছে? 20 গ্রাম। আমি হচ্ছে একটু উল্টা লিখিয়ে ফেলেছি, কি রে এটা খুলে না কেন, এটা হচ্ছে 20, হ্যাঁ 20 গ্রাম। আমাদের দেখো প্রশ্নে দেওয়া আছে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 98 ইন্টু 20 ডিভাইডেড বাই 80, এইটা হচ্ছে আমাদের আসবে। ঠিক আছে, তাহলে 98 ইন্টু 20 ডিভাইডেড বাই 80, 24.5 গ্রাম H2SO4 এর সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে আমাদের 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু দেওয়া আছে, যতটুকু দেওয়া আছে সেটা কত গ্রামের সাথে বিক্রিয়া করবে? 24.5 গ্রামের সাথে, কিন্তু আমাদের দেওয়া আছে কতটুকু? 19.992 গ্রাম। তাহলে বেশি কি পরিমাণে, কোনটা বেশি থাকবে বলো? আচ্ছা, এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা, ওটা আগে বলো। লিমিটিং বিক্রিয়ক কেটা? H2SO4, কারণ সে কম আছে। আমার যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে তার যদি বিক্রিয়া প্রপারলি বিক্রিয়া করতে হয় তাহলে 24 গ্রাম লাগে, 24.5 গ্রাম লাগে, কিন্তু তার দেওয়া আছে কত গ্রাম? 19.992 গ্রাম। তাহলে তার সেটা কম আছে, কম থাকলেই কি সেটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটা? H2SO4। তাহলে আমাদের বেশি পরিমাণে কি আছে? বেশি পরিমাণে আছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি ক্ষারীয় না? এটা কি অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আর এটা কি ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অতএব দ্রবণটি ক্ষারীয় হবে। এই জন্য আমাদের এখানে বলছে যে দ্রবণের প্রকৃতি, মিশ্রিত দ্রবণের প্রকৃতি। লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টে এই দুই রকমের ম্যাথই আসে। ঠিক আছে, যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি অথবা লিমিটিং বিক্রিয়ক বের করো। এখন হচ্ছে ইয়েতে দেওয়া আছে কি, যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তখন কিন্তু জাস্ট উল্টাটা, মানে উল্টাভাবে বের হবে, উত্তর আলাদা আলাদা বের হবে। ঠিক আছে, যে তুমি যদি বের করো যে সালফিউরিক অ্যাসিড কত গ্রামের সাথে বিক্রিয়া করতেছে, ওটা তুমি বের করলা, আবার তুমি বের করতে পারো কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে, তাহলে প্রশ্ন উত্তর আলাদা আলাদা আসতে পারে, বাট ওই যে লাস্ট অ্যান্সারটা যে কোনটা লিমিটিং বিক্রিয়ক ওইটা কিন্তু সেম আসবে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশন বলতে গেলে আলাদা আলাদাভাবে তুমি সলভ করতে পারবা। 21 নাম্বার প্রশ্নটা জাস্ট দেখবো, এটাতে তেমন হচ্ছে ইয়ে করার কিছু নাই, একটু জাস্ট এটা দেখা গ নাম্বার দেখানোর জন্য আর কি এটা নিছি। একটাতে দেওয়া আছে সেমিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, দেখছো তোমাদের পড়াইছি না, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, এখানে দেখো এগুলোর কিন্তু ইউজ আছে। সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দুটা কি করছে, সি পাত্রে যায় একসাথে করে দিছে। গ, বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে? কত লিটার, ভি এর মান বের করতে বলছে, ডেসিমোলার, এস এর মান দেওয়া আছে, বি পাত্রের দ্রব, বি পাত্রে আমাদের কি কি দেওয়া আছে? বি পাত্রে দেওয়া আছে 200, আচ্ছা 200 ml, এটা তো বের করতে হবে তাই না, কত লিটার। আচ্ছা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর মান হচ্ছে 6 গ্রাম। আমাদের মেইনলি আমাদের কি আছে, আমাদের সূত্র হচ্ছে কি, আমাদের ডাব্লিউ সমান এস ভি এম বাই 1000। ঠিক আছে, এইটাই সূত্র। এখন আমাদের এখানে বলছে যে ভি এর মান কত, ভি এর মান আমরা বের করতে হলে 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এস এম, এটা তো এই সূত্র থেকেই আসতেছে তাই না। তাহলে এখানে হচ্ছে 1000, ডাব্লিউ এর আমাদের মান কত, ডাব্লিউ এর মান আছে 6 গ্রাম। এস হচ্ছে আমাদের কি ডেসিমোলার, ডেসিমোলার কি বলছিলাম 0.1, আর এম এর মান আমাদের কত, এম এর মান হচ্ছে আমাদের 40 তাই না, 23, 16 আর 1 17, 17 আর 23 40, এইটা যদি আমরা করি তাহলে আসে আমাদের 6000 বাই 6000 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 40, 1500। 1500 কিসে আসলো, এটা কিন্তু এমএল এ আসছে। এই সূত্রে আমি বলছিলাম না ভি কিসে থাকে, এমএল এ, ডাব্লিউ কিসে থাকে, গ্রামে। এই দুইটা জিনিস মনে রাখবা। তাহলে 1500 যেটা বাড়াইলো এমএল এ, তাহলে এটা যদি আমরা লিটারে লিখতে যাই তাহলে 1.5 লিটার, অতএব অ্যান্সার হচ্ছে 1.5 লিটারের সাথে বা 1500 এমএল এর সাথে আমাদের কি 1500 এমএল দ্রবণ, ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। ঘ নাম্বার কি বলছে, যে লিটমাসের বর্ণের পরিবর্তন ঘটবে। এখন সি পাত্রের দ্রবণে কোন ধরনের লিটমাসের বর্ণের পরিবর্তন ঘটবে, এটা তোমরা হচ্ছে প্রথমে করে নিও, লাস্টে আমি তোমাদের জাস্ট একটা বলে দেই যে এটা তো করার শিখাইছি তাই না, যে দ্রবণটা অ্যাসিডীয় হবে না ক্ষারীয় হবে, এই পর্যন্ত আনতে পারবা তাই না, গত প্রশ্নটা ভালোভাবে সলভ করলে এই জিনিসটাও করতে পারবা। এখন করার পরে ধরো এখানে হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবা, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে,
নীলকে, আচ্ছা নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার লাল লিটমাসকে নীল করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শর্টকাট দিয়ে হচ্ছে যদি আমরা করি, তাহলে আমরা জানি এটা হচ্ছে এ নীলা খালা নীল। ঠিক আছে, যে অ্যাসিড নীল লিটমাস, সরি, নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। ঠিক আছে, এইটা দিয়ে মনে রাখবা। এখন আমাদের ধরো এই আমাদের এই প্রশ্নটার উত্তরে যদি আমরা দেখি, উত্তরে দেখব যে এখানে হচ্ছে HNO3 হচ্ছে আমাদের লিমিটিং, সরি 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 উল্টা প্রশ্ন আরেকটাতে চলে গেছি আমি। এখানে হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড হচ্ছে অবশিষ্ট আছে বা লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমাদের কোনটা, যেটা হচ্ছে ক্ষারটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, ক্ষার হচ্ছে আমাদের কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের অবশিষ্ট আছে যেটা, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড অ্যাসিড, তাহলে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, এইটা জাস্ট লাস্টে যা বলে দিতে হবে। এটা আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল আমাদের পড়াশোনা। এই যে সৃজনশীলগুলো আজকে দেখাই দিলাম, এই সৃজনশীলগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। আরও যেগুলো হচ্ছে তোমাদের টেস্ট পেপারে আছে সিমিলার প্রবলেমগুলো, এগুলো একটু বেশি করে করবা। ঠিক আছে, যেগুলো আগের বছরে আসছে সেইগুলাই মোটামুটি একটু হালকা মডিফাই করে তোমাদের এই সালে দিয়ে দিবে। ঠিক আছে, এগুলো তোমাদের খুব বেশি যে চেঞ্জ করে এরকম না। এখন দেখো পরীক্ষা যেগুলো দিচ্ছে এগুলোতে বুঝতে পারতেছো যে প্রিভিয়াস ইয়ারে যেগুলো দিছে, মানে আগের সালে যেগুলো দিছে ওইগুলো তোমাদের সালেও পরীক্ষাতে আসতেছে। তো এই জন্য কি করবা, আগের সালের কোশ্চেন, শুধুমাত্র আগের সালের কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে মোটামুটি ইনশাল্লাহ এ প্লাসের হচ্ছে মুখটা দেখতে পারবা আর কি। ঠিক আছে, তো সবাই ভালোভাবে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।